নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার হত্যা কেসে এই পশ্চিমবঙ্গের তথাকথিত পুলিশ যে সঞ্জয় রায়কেই একমাত্র অপরাধী হিসাবে চিহ্নিত করেছিল এবং তাকেই মূল অপরাধী হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, অবশেষে ডিএনএ রিপোর্ট কিন্তু সেই পুলিশের সেই দাবি একেবারে নাকচ করে দিচ্ছে যে শুধু সঞ্জয় রায় একমাত্র জড়িত নেই। দেখুন, বারবার এই কথাটা উঠে আসছিল যে সিবিআই কি করছে, কেন সিবিআই অপরাধীদের গ্রেপ্তার করতে পারছে না, কেন সিবিআই 90 দিনেও তাদের চার্জশিট পেশ করতে পারল না কোর্টে, যার ফলে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেল তথ্য প্রমাণ লোপাটের মামলায়। তার মানে সিবিআই কোনো তদন্তই এগোয়নি। কিন্তু অপরদিকে কিন্তু এই জিনিসটাও আপনাদের ভাবতে হবে যে সুপ্রিম কোর্টে যেদিন যেদিন শুনানির ডেট ছিল সেদিনই কিন্তু সিবিআই তাদের তদন্ত রিপোর্ট খামবন্দি মুখবন্ধ খামে জমা দিয়েছে এবং সেই তদন্ত রিপোর্ট দেখার পরে সিবিআই এর তদন্ত নিয়ে একবারও কিন্তু সুপ্রিম কোর্ট ভৎসনা করেনি। সুতরাং সুপ্রিম কোর্টকে বলতে শোনা গেছে যে সিবিআই এর উপরে যদি প্রেশার ক্রিয়েট করা হয় তাদের তদন্তে, তাহলে হতে পারে আসল অপরাধীরা পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারে তদন্তের। সুতরাং সিবিআইয়ের উপরে প্রেশার ক্রিয়েট করা যাবে না। কিন্তু এটা শোনার পরেও আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল, কারণ পশ্চিমবাংলার মানুষ যেভাবে আরজিকর কাণ্ডটা নিয়ে রাস্তায় নেমেছিল, তারা জাস্টিস চেয়েছিল, সুতরাং এটা হওয়ারই ছিল। সুতরাং তাদের মধ্যে একটা ধারণা জন্মে গেছিল যে সিবিআই হয়তো তদন্ত ঠিকমতো কাজ করছে না, বা অনেকে বলতে শুরু করেছিল যে কেন্দ্রীয় সরকারের সাথে একটা সেটিং আছে, তাই এখানে সিবিআই কোনো কাজ করছে না। কিন্তু দেখুন, যখন একাধিক রিপোর্ট বাইরে আসছে, সেই রিপোর্টের উপরে ভিত্তি করে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে সিবিআই যে মুখেই তার তদন্ত এগোতে চাইছে না কেন, কোথাও একটা সেই তদন্তের ক্ষেত্রে বারংবার যে তথ্য তাদের সামনে উঠে আসছে, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু তাদের তদন্তের মোড় ঘোরাতে হচ্ছে। বারবার তদন্তের মোড় ঘুরছে বলেই সিবিআই এর পক্ষে এখনো পর্যন্ত তদন্তের অন্তিম জায়গায় পৌঁছানো যেরকম সম্ভব হয়নি, সেরকম ভাবে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সেরকম কোনো শক্তিশালী এভিডেন্স পায়নি, যেখানে দাঁড়িয়ে সেই এভিডেন্স চার্জশিটের সঙ্গে জমা দিলে তাদেরকে দীর্ঘদিন জেলে বন্দি করে রাখা যায়। তার জন্যই হয়তো তাদের দুজনের বিরুদ্ধে কোনো রকম চার্জশিট সেই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই কোর্টে হাজির করতে বা দিতে পারেনি। এখন প্রশ্ন হলো যে কি এমন তথ্য মাঝে মাঝেই উঠে আসছে যেখানে দাঁড়িয়ে সিবিআই এর তার তদন্তের গতি বা তদন্তের মোড় বারবার পরিবর্তন হচ্ছে। দেখুন, এই আরজিকরের নির্যাতিতা পড়ুয়ার এই ধর্ষণ এবং খুনের ঘটনার পরে সবার প্রথমে যে কথাটি বাইরে এসেছিল যে সেমিনার রুমে সেই ডাক্তারি পড়ুয়ার মৃতদেহটি পাওয়া গেছিল, সেই সেমিনার রুমটি কি সেই রুম যেখানে সেই ডাক্তারি পড়ুয়াকে খুন করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, নাকি অন্য কোনো জায়গায় করে সেই ডেড বডিটি সেমিনার রুমে ফেলে রাখা হয়েছিল? এবং এই প্রশ্নের জন্ম দিয়েছিল এবং আরো সুদৃঢ় করেছিল এই প্রশ্নটি যখন দেখা গেছে যে তড়িঘড়ি পিডাব্লিউডির থেকে ওয়ার্ক অর্ডার বানিয়ে সেই সেমিনার রুমের পার্শ্ববর্তী দেয়াল ভাঙচুর করা হয়েছিল শুধুমাত্র সংস্করণের নামে হঠাৎ করে। এবং প্রশ্নের জন্ম দিয়েছিল যখন পোস্টমর্টেম করবার পরে যে রিপোর্ট সামনে এসেছিল, সেই রিপোর্টের উপর ভিত্তি করে এটা পরিষ্কার হয়ে গেছিল যে পরিবারে যেভাবে ডাক্তারি পড়ুয়ার উপরে অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে, সেটা একজনের পক্ষে কখনোই সম্ভব নয়। সুতরাং এর সাথে আরো কেউ নিঘাত জড়িয়ে থাকবে। কিন্তু বারবার কলকাতা পুলিশকে এটা বলতে শোনা গেছে যে তারা সঞ্জয় রায় সেই সিভিক ভলেন্টিয়ারকেই আসল ভিকটিম হিসাবে, আসল অপরাধী হিসাবে চিহ্নিত করেছে এবং তারা বলেছেন যে সঞ্জয় রায় নাকি স্বীকার করেছে যে সে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু দেখুন, 9 আগস্টের সেই ডাক্তারি পড়ুয়ার হত্যার বাইরে আসার পরে যখন এই তদন্তভার সিবিআই এর হাতে যায়, সিবিআই সাহায্য নেয় কেন্দ্রীয় ফরেন্সিক টিমের। 14 আগস্ট কেন্দ্রীয় ফরেন্সিক টিম এসে যে জায়গায় সেই ডাক্তারি পড়ুয়ার মৃতদেহটি ছিল, সেই রুম, সেই সেমিনার রুম প্রায় 3 ঘন্টা 40 মিনিট ধরে ভালো করে পর্যবেক্ষণ করেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে।
এবং সেই নমুনার উপরে ভিত্তি করে যে রিপোর্ট কেন্দ্রীয় ফরেন্সিক টিম দিয়েছে তাতে এটা পরিষ্কার হয়ে গেছে যে যে চাদরের মধ্যে নির্যাতিতার বডিটাকে জড়ানো ছিল সেই চাদরের যে নমুনা পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার মাথার পেছনের একটা অংশে রক্ত লেগে আছে এবং কোমরের নিচে একটা অংশে রক্ত লেগে আছে। সুতরাং সেই জায়গাতে সেই নির্যাতিতা পড়ুয়াকে রেখে যদি তার উপরে কেউ অত্যাচার করে তাকে যদি শ্বাসরোধ করে সেখানে খুন করে থাকে, আর যেহেতু পোস্টমর্টমে তার একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, সুতরাং সেই চাদরের মাত্র দুটো জায়গায় রক্তের দাগ লেগে থাকবে না। সুতরাং এটা ভালো করে দিক নির্দেশ করছে যে অন্য কোনো জায়গায় তার প্রতি ধর্ষণ হয়েছে, অন্য কোনো জায়গায় তাকে খুন করে সেই চাদরে জড়িয়ে এনে তাকে সেই সেমিনার রুমে রেখে দেওয়া হয়েছে, যার ফলে যে চাদর দিয়ে তাকে জড়ানো হয়েছে সেই চাদরের মাত্র দুটো জায়গায় মাথার নিচে এবং কোমরের নিচে এই দুটো জায়গায় একমাত্র রক্তের দাগ পাওয়া গেছে। এটা কেন্দ্রীয় ফরেন্সিক টিমের পক্ষ থেকে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে সিবিআই এর কাছে আর একটা প্রশ্নের কিন্তু জন্ম দিয়ে দিয়েছে যে সেমিনার রুম যখন আসল রুম না, তাহলে অন্য কোন রুমে এই ঘটনাটি ঘটেছে। তারপরে তদন্তের ক্ষেত্রে সিবিআই কিন্তু এগুলোও বার করেছে যে কারা কারা সেদিন 8ই আগস্টের রাতে তার সাথে বসে ডিনার সেরেছিল, কে প্রথম সেই ডাক্তারি পড়ুয়ার মৃতদেহটি দেখেছিল, কে বাইরে এসে বসেছিল, বলেছিল কোন ডাক্তার প্রথম গিয়ে সেটাকে চেক করেছিল, সন্দীপ ঘোষ কি বলেছিলেন, এই ঘটনাগুলো পার করেছে। কিন্তু হঠাৎ করে যে ডিএনএ রিপোর্ট এসে হাজির হয়েছে সেই ডিএনএ রিপোর্টে কিন্তু এমন কিছু তথ্য এসছে যেটা সিবিআই এর তদন্তে আবার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো জায়গায় নিয়ে গেছে, আবার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো জায়গায় নিয়ে গেছে। 29টি ডিএনএ নমুনা বিশ্লেষণ করা হয়েছে। সেন্ট্রাল ফরেন্সিক টিম, কেন্দ্রীয় ফরেন্সিক টিম যে 29টি নমুনা সংগ্রহ করে যে বিশ্লেষণ করেছে এই ডিএনএর, তার মধ্যে 3টে নমুনা নতুন করে তদন্তের মোড় ঘোরানোর জন্য যথেষ্ট। 3টে নমুনা, একটি হলো মলদার, দ্বিতীয় হলো স্তনবিন্দ, তৃতীয় হলো জনিতদারের ডিএনএ। এই 3টে জায়গার ডিএনএর যে রিপোর্ট আছে সেই রিপোর্ট কিন্তু নতুন করে সিবিআই এর তদন্তের আবার মোড় ঘুরিয়ে দেবে, আবার নতুন করে সিবিআই এর তদন্তের মোড় ঘুরিয়ে দেবে সেই ডাক্তারি পড়ুয়ার মলদার, স্তন এবং জনিদারের ডিএনএ টেস্ট। সেই টেস্টের রিপোর্টে কিভাবে তদন্তকে ঘুরিয়ে দেবে, কেন আমি বললাম তার কারণ হচ্ছে প্রথমেই আপনাদের বলেছিলাম যেখানে সঞ্জয় রায়কে এই কলকাতা পুলিশ একমাত্র অভিযুক্ত হিসাবে সাজানোর চেষ্টা করেছিল, এই পুলিশের অভিযোগকে পুরোপুরি নাকচ করে দিচ্ছে এই ডিএনএ রিপোর্ট। কারণ এই ডিএনএ রিপোর্টে সেই ডাক্তারি পড়ুয়ার সাথে আর একজন মহিলার উপস্থিতি পাওয়া যাচ্ছে, সেই ডাক্তারি মহিলার সাথে আর একজন মহিলার উপস্থিতি পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হলো সেই মহিলাটি কে? সেই মহিলাটি কে? সেই ডিএনএ রিপোর্টে D12S391 মার্কারে অন্য মহিলার সঙ্গে তিলোত্তমার নমুনার মিশ্রণ একদম পরিষ্কার। সেই অন্য মহিলার জেনোটাইপ হলো 16/22। সুতরাং অন্য কোনো মহিলা এর সাথে যুক্ত আছে, সেখানে তার ডিএনএর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এটাতে নতুন করে সিবিআই তদন্তের কিন্তু মোড় ঘোরানোর পক্ষে যথেষ্ট। এবং তার সঙ্গে সঙ্গে ডিএনএ বিশেষজ্ঞ যিনি ডাক্তার পার্থপ্রতিম মজুমদার, তিনি বলেছেন যে 4টে অটোসোমাল মার্কার বলছে যে অন্য 4 পুরুষেরও ডিএনএ সেখানে পাওয়া গেছে, অন্য 4 জন পুরুষেরও সেখানে ডিএনএ পাওয়া গেছে। এবং সেই ডাক্তারি পড়ুয়ার সেই স্তনবিন্দে যে কামড় ছিল সেই কামড় থেকে পুরোপুরিভাবে সঞ্জয় রায়ের ডিএনএ কিন্তু মিলে গেছে। তার মানে ওয়াই ক্রোমোজোম বিশ্লেষণে অবশ্য সঞ্জয় রায়ের সাথে পুরোপুরি মিলে গেছে, যেটা স্তনবিন্দে কামড়ের দাগ ছিল সঞ্জয় রায়ের, সেটা পরীক্ষা করবার পর এবং আরও যে 4টি অটোসোমাল মার্কার পাওয়া গেছে তাতে উল্লেখ করা যাচ্ছে বা তাতে বোঝা যাচ্ছে যে আরও 4 জন পুরুষেরও হদিশ পাওয়া যাচ্ছে সেখানে। সুতরাং শুধু সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়ের সাথে আরো একাধিক লোক যে জড়িত আছে এবং একাধিক মানুষ জড়িত আছে,
এবং তার মধ্যে একজন মহিলাও জড়িত আছে, যেটা ডিএনএ রিপোর্টে উল্লেখ আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বারবার এই পোস্টমর্টেম রিপোর্টকে কেন্দ্র করে যে একাধিকবার প্রশ্ন উঠেছে, এবং একাধিকবার এটাও প্রশ্ন উঠেছে যে এই পুলিশ প্রশাসন চেয়েছে যে যাতে ধর্ষকরা বা অপরাধীদের চিহ্নিত করতে না পারা যায়, যার জন্য এভিডেন্সকে লোপাট করা হয়েছে, এই কথাটাও যখন বারবার বলা হয়েছে, সেটাও কিন্তু একেবারে পুরোপুরি ফেলে দেওয়া যায় না। তার কারণ পোস্টমর্টেম রিপোর্টে নির্যাতিতার জনিদারে মিলেছে সাদা গাঢ় আঠালো রস। সেটা আসলে কি ফ্লুইড নাকি যৌনাঙ্গের তরল, এটা কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে যারা যারা সেদিনকে পোস্টমর্টেম করেছিল ডাক্তারি পড়ুয়ার, সেটা কিন্তু উল্লেখ করেনি। সুতরাং সেটা যদি উল্লেখ করা থাকতো তাহলে আরো ভালোভাবে পরিষ্কার হয়ে যেত যে এর সাথে আরো কি কি এভিডেন্স জোগাড় করা দরকার আছে, বা আরো কাকে কাকে ডাকার প্রয়োজন আছে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাও আরো ভালো করে পরিষ্কার হয়ে যেত। সুতরাং এই যে বারবার যে তদন্তের মধ্যে থেকে যে রিপোর্টগুলো সিবিআই এর কাছে আসছে, সেই রিপোর্টের উপরে ভিত্তি করে সিবিআই যখন তার তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে, তখনই কিন্তু তদন্তের মোড় বারবার ঘুরছে। এবং আমরা দেখেছি যে 9 তারিখ সকালবেলায় সেই সেমিনার রুমে একাধিক মানুষ সেখানে জড়ো হয়েছিল, যেখানে মৃতদেহ পাওয়া গেছিল, যেটাকে উচিত ছিল সেই কলকাতা পুলিশের, টালা থানার পুলিশের সেটাকে কর্ডন করে দেওয়া যাতে সেখানে ভেতরে কেউ না যেতে পারে, কিন্তু সেখানে আমরা দেখেছি একাধিক তৃণমূলের ছাত্র পরিষদের সেই যারা মেডিকেলের স্টুডেন্ট আছে তৃণমূল কংগ্রেসের, তাদেরকে ওখানে দেখা গেছে। যারা তৃণমূলের হয়ে সেই মেডিকেল এই ডাক্তারির ক্ষেত্রে এইসব জায়গায় ইউনিয়নগুলো দেখে, সেই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদের উপস্থিতি আমরা ওখানে লক্ষ্য করেছি। সুতরাং সেখানে দাঁড়িয়ে তদন্ত লোপাট করবার যে অপরিসীম চেষ্টা চালানো হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং যারা যারা সিবিআইয়ের উপরে দোষ দিচ্ছেন বা যারা যারা সিবিআই কিছু করছে না বলছেন, আমার তো মনে হয় এখানে দাঁড়িয়ে সিবিআইকে সময় দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বারবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এটা কোর্ট মনিটরিং তদন্ত হচ্ছে, সিবিআইকে যেহেতু তার তদন্তের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট সুপ্রিম কোর্টে প্রত্যেকবার শুনানির সময় জমা দিতে হচ্ছে, সুপ্রিম কোর্ট তাদের রিপোর্ট দেখে আপাতত এখনো পর্যন্ত তাদের তদন্তে সন্তুষ্ট হচ্ছে, এবং বারবার কিন্তু উঠে এসেছে এটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। সুতরাং যেহেতু দেখুন একটা হত্যা হয়েছে ডাক্তারি পড়ুয়ার, এবং এর সাথে যুক্ত আছে তারা কিন্তু সেই ডাক্তারি প্রফেশনেরই অংশ। সুতরাং তাদের ক্ষেত্রে সেই কিভাবে জিনিসপত্র এভিডেন্সগুলোকে লোপাট করা যায়, কিভাবে সায়েন্টিফিক ওয়েতে সেগুলোকে লোপাট করলে যাতে সেগুলোকে পুনরুদ্ধার করা না যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে এই লোপাট করাটা অনেক সোজা হয়ে গেছে। সুতরাং সেগুলোকে নতুন করে বার করে সেই তদন্তকে একেবারে পুরোপুরি শেষ করতে চটজলদি হবে বলে অন্তত মনে হয় না। সুতরাং আরো কিছু মাস আরো এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। মূল মাথা বা মূল ধর্ষক কারা অপরাধী আছে সে জায়গায় সিবিআইকে পৌঁছাতে গেলে। সুতরাং এই মুহূর্তে আমাদের ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।